দর্শক, আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ইভালির সৌজন্যে বাজেট সংলাপ অনুষ্ঠানে। দর্শক, হাতে গোনা 5 দিন পরেই কিন্তু ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যেটি অর্থমন্ত্রী আগামী বৃহস্পতিবার ঘোষণা করার কথা রয়েছে। এবং সেই বাজেটে বলা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে রাজস্ব আহরণ। কারণ প্রতি বছরই আমরা দেখি বড় বাজেট দেওয়া হচ্ছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বড় করে ধরা হচ্ছে, তবে বছর শেষে সেই আদায় নিয়ে সন্তুষ্ট হচ্ছে না নীতি নির্ধারকরা। সব মিলিয়ে দর্শক, আজকে আমরা কথা বলতে চাই রাজস্ব বাজেটের বাস্তবতা ও আদায় নিয়ে। আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে প্রতিদিনের মতো যুক্ত হয়েছেন আজকেও 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব ফারুক হাসান, এরই মধ্যে যুক্ত হয়েছেন তিনি সভাপতি বিজিএমইএ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন ব্যবসায়ী নেতা, তিনি রিজওয়ান রহমান, তিনি সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাজেট সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আমরা অতিথিদের কাছে আলোচনায় যাব, তবে যাওয়ার আগে এই বাজেট এবং বাজেটের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিশেষ করে রাজস্ব আদায় নিয়ে। এরই মধ্যে আপনারা জেনেছেন যে বাজেটের আকার এই বছর ছাড়িয়ে যাচ্ছে প্রথমবারের মতো 6 লাখ কোটি টাকা। অর্থাৎ যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে 6,02,000 কোটি টাকা হতে যাচ্ছে বাজেটের টোটাল খরচের আকার, যেটি কম বেশি হতে পারে শেষ পর্যন্ত, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও ঢের বড়, প্রায় 4 লাখ কোটি টাকা। এবং জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় করতে হবে 3.5 লক্ষ কোটি টাকা, যেটি এই বছর ছিল 3,30,000 কোটি এবং সংশোধন করে পরে করা হয়েছে 3,01,000 কোটি টাকা। এবং প্রথমবারের মতো আমরা দেখতে পাবো ইতিহাসে যে 2 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বাজেটের ঘাটতির আকার, যেটি আসলে একটি বড় চাপ তৈরি করতেই পারে বাজেটে। এর পরবর্তীতে আমরা যেটি দেখাতে চাই যে এই বছরে, অর্থাৎ চলতি অর্থ বছরে 10 মাস এরই মধ্যে পার হয়েছে, সেই 10 মাসে আসলে আদায়টি কেমন হয়েছে। দর্শক, আপনারা যদি দেখেন যে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আমদানি ও রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছিল 78,203 কোটি টাকা। সেখানে এই 10 মাসে এখন পর্যন্ত আদায় হয়েছে 61,000 কোটি টাকা। এই 78,000 কোটি টাকা কিন্তু 10 মাসেরই লক্ষ্যমাত্রা ছিল। এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে স্থানীয় পর্যায়ে মূসক সেটি এই 10 মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 86,900 কোটি টাকা, যেটি 10 মাসে এখন পর্যন্ত আদায় করা গেছে 75,020 কোটি টাকা। মহামারীর কারণে দর্শক আপনারা জানেন যে স্থানীয় পর্যায়ে মূসকেও কিন্তু আসলে চাপ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমদানি রপ্তানি কমে গিয়েছে, ব্যবসা বাণিজ্যের কমে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মূসক আদায় ঘাটতি পড়েছে। আমরা যদি তৃতীয় যেটি রয়েছে আয়কর ও ভ্রমণ কর বাবদ সরকারের 10 মাসের লক্ষ্যমাত্রা ছিল 71,103 কোটি টাকা, যেখানে এই 10 মাসে এখন পর্যন্ত আদায় হয়েছে 59,607 কোটি টাকা। অর্থাৎ 3টি জায়গায় কিন্তু আমি বড় ঘাটতি দেখতে পাচ্ছি। আমি যদি মোটা দাগে বলি, সব মিলিয়ে আমাদের এই রাজস্ব বোর্ডের 10 মাসের আদায়ের লক্ষ্যমাত্রা যেটি সংশোধন হওয়ার পরে সেটি ছিল 2,36,207 কোটি টাকা, যেটি এখনো পর্যন্ত আদায় হয়েছে 10 মাসে 1,95,671 কোটি টাকা। অর্থাৎ এই 10 মাসের ব্যবধানে সংশোধন করার পরেও কিন্তু প্রায় 40,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। দর্শক, এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আশা করি 3 জন অতিথি যুক্ত হয়েছেন। এরই মধ্যে আমরা যদি তাদেরকে একটু দেখতে পাই বড় স্ক্রিনে আপনাদেরকে, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জনাব রিজওয়ান রহমান এবং ফারুক হাসান, দুজনেই যুক্ত রয়েছেন। আমি শুরুতে রিজওয়ান রহমান আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা যেটি দেখলাম যে 10 মাসে মোটা দাগে একটি বড় ঘাটতি রয়েছে, যদিও সরকার এই বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরো বড় করছে, অর্থাৎ 3.5 লক্ষ কোটি টাকা শুধুমাত্র রাজস্ব বোর্ডের মাধ্যমেই। আপনার কাছ থেকে জানতে চাই যে এই আদায় প্রক্রিয়া আসলে কতটুকু বাস্তবসম্মত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জন্য। আপনি আপনার যে প্রতিবেদনটা আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখছি যে রাজস্ব লক্ষ্যমাত্রাটা আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারছি না। তাহলে এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমাদের লক্ষ্যমাত্রাটা কতখানি যৌক্তিক। আর আপনি যখন লক্ষ্যমাত্রাটাকে বাড়িয়ে ফেলছেন, তখন যেটা আমাদের বিশেষ করে যে ঝামেলাটা আসছে, যে এক্সিস্টিং যারা ট্যাক্স পেয়ার আছে, যারা করদাতা আছেন আপাতত, তাদের উপরে চাপটা আরো বেশি সৃষ্টি হচ্ছে। আমরা সবসময় জেনে এসেছি যে প্রায় 60 থেকে 70 লক্ষ টিন রেজিস্ট্রেশন বা রাজস্ব বোর্ডের আছে, কিন্তু আপনারা জানেন যে রীতিমতো ট্যাক্স কিন্তু দিচ্ছে শুধু 24 লক্ষ ট্যাক্স পেয়ার। সো আপনি যখনই এই লক্ষ্যমাত্রাটা বাড়াতে যাবেন, তখনই এই 24 লক্ষ এক্সিস্টিং ট্যাক্স পেয়ারের উপরে একটু প্রেশারটা বাড়তে থাকে। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যবসায়ীদের চাপ সৃষ্টির ব্যাপারটা, এখানে আপনার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা যে
বৃদ্ধির ফলে যে আপনি এনবিআর এর কর্মকর্তা গণের উপরেও কিন্তু একটু চাপ, আমি এখানে পড়া চেঞ্জ আর রাজস্ব কর্মকর্তা গণের পক্ষেও বলবো যে ওনাদের উপরে একটা চাপ সৃষ্টি হয় যে এই লক্ষ্যমাত্রাটাকে অর্জন করার জন্য। ওনারা তখন কি করেন, এই চাপ সৃষ্টি যখন ওনারা হজম করতে পারেন না, ওনারা এটা ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দেন। ব্যবসায়ীদের উপরে যখন চাপিয়ে দেন, এই এক্সিস্টিং কতগুলো ট্যাক্স পেয়ারের থেকে আপনাকে ট্যাক্সটা আদায় করে নিতে হয়। সিম্পল উদাহরণ হচ্ছে, একটা সিম্পল ধারণা হচ্ছে যে গত বছর যদি আমি 100 টাকা কর দিয়ে থাকি, অটোমেটিক্যালি এই বছর আপনারা ধারণা করে নিচ্ছেন আমাকে 120 টাকা কর দিতে হবে, এবং আগামী বছর আমাকে 150 কোটি টাকা কর দিতে হবে। এর মধ্যে কি ব্যবসা কি সবার মানে প্রফুল্লে লাভ হচ্ছে? সেটা তো হচ্ছে না, লসও হতে পারে। এখন আমরা মহামারীর কথা বলি, মহামারীর সময় পুরো বাজার মন্দা, এবং আমার সাথে এখানে ফারুক ভাই আছেন, উনি আন্তর্জাতিক বাজারের কথা বলবেন। আমার কথা হচ্ছে যে আমাদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে এখন আস্তে আস্তে, আমাদের চাহিদা কমে যাচ্ছে। দৈনন্দিন জীবন ভরণ পোষণ করে আমাদের শ্রমিক বলেন, আমাদের চাকরিজীবী ব্যক্তিরা বলেন, তারা তাদের দৈনন্দিন জীবন ভরণ পোষণ করছে সঞ্চয় বিক্রি করে। কিন্তু আজকে 1 বছর পার হয়ে গেছে এই মহামারীর, এই সঞ্চয় বিক্রি করে কিন্তু শেষ, এখন আর বিক্রি করার কিছু নেই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দারিদ্র সীমার নিচে প্রায় 2.5 কোটি লোক নতুন করে সংযুক্ত হয়েছেন। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রাটাকে বিশেষ করে যৌক্তিক থাকা উচিত আমি মনে করি। এবং আপনি যদি কর লক্ষ্যমাত্রার ক্ষেত্রে যদি একটু কর জালের দিকে যদি একটু নজর দেন, সেখানে যদি ব্যবসায়ীদেরকে আরেকটু উৎসাহিত করেন। নিরুৎসাহিত কখন হয়? যখন আমাদের একটা ধারণা থেকে যায় যে রাজস্ব বোর্ড থেকে আমরা হয়রানির শিকার হব। সেই ধারণাটা কেন হবে? সেই ধারণাটা আমাদেরকে পাল্টাতে হবে। আমাদের মানুষকে আরো উৎসাহিত করতে হবে, এবং উৎসাহিত করে তারা যেন গর্বের সাথে বলতে পারে যে আমি এই দেশের কর দিয়ে আমার টাকায় আজকে ব্রিজ হচ্ছে, আমার টাকায় আজকে মেট্রো রেল হচ্ছে, আমার টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। আমরা আজকে এলডিসি উত্তোলনের কথা বলছি। উত্তোলনের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট কম্পিটিটিভ হতে হবে, এবং এই কম্পিটিশনের জন্য আমাদেরকে একটা ট্যাক্স ফ্রেন্ডলি ক্লাইমেট মেনটেন করতে হবে, একটা কর বান্ধব একটা ক্লাইমেট আমাদেরকে তৈরি করতে হবে, যাতে করে আমাদের স্থানীয় শিল্পায়নগুলো আরো শক্তিশালী হয়, এবং যেটাকে দেখে আমাদের বিদেশি বিনিয়োগ আরো উৎসাহিত হবে বাংলাদেশে। জনাব রিজওয়ান রহমান, অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমরা জনাব ফারুক হাসান তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সভাপতি বিজিএমই। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব ফারুক হাসান। আমরা দেখলাম যে সবচেয়ে বেশি কম আদায় বা ঘাটতির জায়গাটি রয়েছে এখনো পর্যন্ত আমদানির ক্ষেত্রে, অর্থাৎ সরকারের যে লক্ষ্যমাত্রা, আমদানি কিন্তু সেই অনুযায়ী ধারে কাছেও হচ্ছে না। সব মিলিয়ে আপনি বলবেন যে আসলে আমদানি এত কমে যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? আমাদের প্রথমে দেখতে হবে যে গত 1.5 বছরে কিন্তু এই যে কোভিড এর কারণে কিন্তু বিশ্ব অর্থনৈতিক অবস্থা ভালো না, এবং তার সাথে সাথে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের অ্যাক্টিভিটিস, বিজনেস অ্যাক্টিভিটিস সেভাবে হয়নি। এর কারণে আমি যেটা বলবো যে ইম্পোর্ট কমে গেছে। আর ইম্পোর্ট কমার একটা বড় কারণ হলো যে এখানে লকডাউন ছিল, অ্যাক্টিভিটিস বন্ধ আছে, এবং এখানে অবভিয়াসলি এটা কনজাম্পশন কমে গেছে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা সারা ওয়ার্ল্ডেই একই অবস্থা হয়েছে, বিকজ সারা ওয়ার্ল্ডেরই কনজাম্পশন কমে গেছে, আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশেও একই অবস্থা, আমাদের এখানে কিন্তু অনেক আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছে। আর সব যে জিনিস হলো যে গত 1.5 বছরে তেমন কোনো ইনভেস্টমেন্টই হয় নাই। ইনভেস্টমেন্ট না হওয়ার কারণে কিন্তু কোনো এমপ্লয়মেন্টও ক্রিয়েট হয় নাই, এবং এমপ্লয়মেন্ট না ক্রিয়েট হওয়ার কারণে অবভিয়াসলি কোনো ইনকাম সোর্স নাই। আমি যেটা বলবো যে যেহেতু বিজনেস অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, লকডাউনের কারণে সব ধরনের অ্যাক্টিভিটিসই কম ছিল, এবং এখনো পুরোপুরি অ্যাক্টিভিটিস কিন্তু চালু হয় নাই। তো অবভিয়াসলি ইম্পোর্টটা কমে যাওয়ার এটা একটা বড় কারণ। এবং যেসব স্টক অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবল ছিল, ইম্পোর্টাররা কিন্তু আর বাড়তি করে কোনো আনে নেই বা ইম্পোর্ট করেনি। যেটা রিকোয়ার্ড ছিল ইমিডিয়েট রিকোয়ারমেন্ট, আমরা জানি যে ফার্মাসিউটিক্যাল, মেডিসিন এবং কিছু কিছু ফুড ছাড়া অন্য তেমন আইটেম সেভাবে আসে নাই। সেজন্য আগামী বছরটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে আমাদেরকে এমন ভাবে একটা পরিস্থিতি তৈরি করতে হবে, এমন বাজেট আমাদের চাই যে ট্যাক্স বাড়িয়ে দিলেই কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। আর আমরা মনে করি যে ট্যাক্স নেটওয়ার্কটা বাড়াতে হবে, ট্যাক্স নেটওয়ার্কটা বাড়াতে হবে। আর আমরা যদি ইনভেস্টমেন্ট করার সুযোগ করা থাকে, বিজনেস প্ল্যান, সেটা আমি আমার খালি বস্ত্র বা তৈরি পোশাকের ক্ষেত্রে বলবো না, সব ধরনের ইন্ডাস্ট্রি এখানে সেট আপ করার সেই সুযোগটা এবং সেই ধরনের ফেসিলিটি যদি তৈরি থাকে, তখনই কিন্তু একটা ইনভেস্টমেন্ট হবে, এবং এই ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউ আসবে।
ডাইরেক্ট রেভিনিউ সবসময় গভর্নমেন্ট স্ট্রেট রেভিনিউ না চিন্তা করে ইনডাইরেক্টলি তখন অনেক রেভিনিউ চলে আসে, বিকজ প্রথমে ইনভেস্টমেন্ট করতে দিতে হবে, ইনভেস্টমেন্ট করলে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, যেটা সুতরাং আমি মনে করি যে আগামী বছরে গভর্নমেন্টের বাড়তি রাজস্ব থেকেও যে রাজস্ব আহরণ করা যাবে, যেটা সম্ভব হবে, এবং আরো এই যে ইকোনমির যে সিচুয়েশন, ইকোনমিকে ঘুরে দাঁড়ানোর জন্য আমার মনে হয় যে এমন ধরনের ট্যাক্স রেট গুলা ঠিক করা দরকার, ট্যাক্স রেট রিডিউস করা দরকার, সো দ্যাট ইনভেস্টমেন্ট হয়। এবং আমি যেটা বলবো যে যখনই আমরা যদি নাম্বার অফ পার্সেন্টেজ না বাড়ি, আমরা যদি ভলিউম বাড়াতে পারি, আমরা যদি সাইজ বাড়াতে পারি, তখন কিন্তু আলটিমেটলি আমাদের রেভিনিউ বাড়বে। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জনাব আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বাজেট সংলাপ অনুষ্ঠানে। আপনি এরই মধ্যে জেনেছেন যে আমাদের সঙ্গে দুজন ব্যবসায়ী নেতা রয়েছেন, তারা তাদের মতামত বলছিলেন। তারা দুজনেই যেই বিষয়ে মত দিচ্ছিলেন যে আসলে করের জাল বিস্তৃত করা প্রয়োজন এবং নেট কমিয়ে, অর্থাৎ একজন ব্যবসায়ী মহামারীর মধ্যে তার ব্যবসা টিকিয়ে রাখতে এমনিতেই নানা ধরনের সংগ্রাম করছে তাদের হিসেব অনুযায়ী, তবে তার মধ্যেও প্রতি বছর যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে রাজস্বে, তাতে আসলে তারা বাড়তি চাপে পড়েছেন। আপনি একটু বলবেন জনাব আব্দুল মজিদ যে এই করের জাল তো বিস্তৃত করা নিয়ে বহু বছর ধরে কথা হচ্ছে, সেটি আসলে করা যাচ্ছে না কেন? এখানেও কি করোনার প্রভাব রয়েছে নাকি অন্য কোনো কারণ দেখছেন? ধন্যবাদ। আমি ফারুক সাহেবের বক্তব্য শুনছিলাম, খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই বলা হয়েছে বা বলছি, আমাদের সকলেরই বক্তব্য একই হওয়া উচিত। সেটা হচ্ছে যে রেভিনিউ আর্নের তাৎক্ষণিক লক্ষ্যমাত্রাকে মনে রাখলে হবে না, ভবিষ্যতে রেভিনিউ আর্ন হবে এই কথা মনে রেখে এই মুহূর্তে এমন একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে বিনিয়োগ হয়, কর্মসৃজন হয়, বেকারত্ব দূর করা যায়, অর্থনীতিকে সচল করা যায়। এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে ডিম আগে না মুরগি আগের মতন পরিস্থিতি হয়ে গেছে, যে আমি ইনভেস্টমেন্ট করলে তারপরে আমি রেভিনিউ পাবো, আবার আমি এখন বর্তমানে যে রেভিনিউ নিচ্ছি সেটাকে কমাবো বা মানে কমানো হবে, এবং সেইটার সাথে ওইটার সিঙ্ক্রোনাইজ হয়ে বিনিয়োগটা কবে হবে, সেই বিনিয়োগ কতদিন লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু এর সাথে জড়িত। সেই জন্যেই সকল পক্ষকেই, সরকারের পক্ষ থেকে তো বটেই, সরকার এবং বিজনেসম্যান আমরা কিছু মনে করি না, কারণ এই অর্থনীতিরই তারাই সকলেই সহযাত্রী। সুতরাং রেভিনিউ আসার বিষয়টাও রাখতে হবে এই কারণে যে কারণ রেভিনিউ না আসলে সরকার এটা করবেন, সার্ভিস দেবেন, কিন্তু তখন আরো হার্ড আর্ন সুদের টাকা বা এ টাকা তাকে নিতে হবে, নিয়ে আরো কি হবে, ভবিষ্যতের জন্য আরো বেশি কনস্ট্যান্ট তৈরি হবে। সুতরাং এই দুটোর ভিতরে একই সাথে বিজনেসকে, বিনিয়োগকে উদ্বুদ্ধ করতে হবে, চালু যাতে থাকে সেটাও দেখতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম যে রেভিনিউটাও যেন এমন একটা পর্যায়ে থাকি যাতে আমাকে হার্ড আর্ন কোনো লোন নিয়ে তারপরে এটাকে গ্যাপটা না মিটাতে হয়। এই জন্য আমি মনে করি এটা পার্টিকুলারি বাজেট, যেটা এফবিসিসি অনেকদিন ধরে বলছেন, আমি নিশ্চয়ই ঢাকা চেম্বারেরও রিজওয়ান, তিনিও এগুলো এইটা বিশ্বাস করেন। সুতরাং উভয় পক্ষ থেকে পার্টিসিপেটরি একটা দৃষ্টিভঙ্গি অন্তত এই ক্রান্তিকালে বেশি করে। আপনি বলছেন যে এটা করোনার কারণে যে ট্যাক্সের নেট বাড়ছে না তা না, এটাও অনেক আগের থেকে ট্যাক্সের নেট, এই ট্যাক্সের নেট বাড়ানোর ব্যাপারে শুধুমাত্র সরকার বা এনবিআর কে লক্ষ্য করে না, আমি মনে করি এটা আমাদের সকলেরই দায়িত্ব থাকবে, বিজনেসম্যানেরও দায়িত্ব থাকবে যে আমাদের যারা সদস্য আছেন তারা সকলে ন্যূনতম কর দিচ্ছেন কিনা। গত পরশুদিন যেটা একটা সার্ভে করে দেখা গেছে যে অনেক ক্ষুদ্র দোকানদারিরা বা অনেকেই যেটুকু ভ্যাট দেওয়ার কথা সেটা দিচ্ছেন না বা আসছেন না। এখানেও একটা উভয় পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ লাগবে যে আপনি ভ্যাট দেন, ভ্যাট দিলে পর হয়তো আপনার মেশিন আসেনি বা এটা হচ্ছে সেটা হোক, কিন্তু এক্সিস্টিং পদ্ধতিতেও এটা দেওয়ার, কারণ ভ্যাট দিলে বা রাজস্ব আয় হলেই আমার তখন ওনারা আস্তে আস্তে কমাতেও পারবেন। ভ্যাট কমানো আমি ব্যক্তিগতভাবে খুব মনে করি যে করের হার এবং এই প্রণোদনা দিলেই কিন্তু অ্যাকচুয়ালি বিনিয়োগ বাড়ে বা হয়। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল মজিদ। আপনি কিন্তু সেটা আমাদের সঙ্গে আমরা একটু শুনে আসতে চাই ব্যবসায়ীদের ভয়েস, আমরা শুনে আসতে চাই ব্যবসায়ীদের পক্ষ থেকে
কি দাবি দাওয়া করা হয়েছে এই বাজেটকে ঘিরে। জনাব রিজওয়ান রহমান, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি খুব সংক্ষিপ্ত করে বলবেন যে এই বাজেটে আপনারা আসলে কি কি বিষয়ে কর ছাড় চেয়েছেন সরকারের কাছে। জনাব রিজওয়ান রহমান, আনমিউট করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, আমরা প্রায় 38টি প্রপোজাল দিয়েছি রাজস্ব বোর্ডের কাছে। দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমি কিছু কিছু যেগুলো না বললেই না, আমরা বলেছি যে পর্যায়ক্রমে হ্রাস করার জন্য 2.5% করে, অর্থাৎ আগামী 2021-22, 2022-23 এবং 2023-24 2.5% করে প্রতি বছর যদি আমরা ট্যাক্সটাকে কমিয়ে আনি, তাহলে আমাদের আজকে যে 32.5% ট্যাক্স আছে সেটা আগামী বছর নতুন বছর হয়ে দাঁড়াবে 30%, তারপরের বছরে 27.5%, তারপরের বছরে 25%। একইভাবে এটা হলো তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে, এবং তালিকাভুক্তের ক্ষেত্রেও আমরা সর্বস্থলে করের কথা বলেছি 2.5% করে পর্যায়ক্রমে প্রোগ্রেসিভ রেটে কমানোর জন্য। এতে করে আমাদের একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। এছাড়া ধরেন আপনার বৃহৎ কর্পোরেটদেরকে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত মানে উৎসাহিত করার জন্য তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত এই ধরনের যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে একটা কর্পোরেট করের হারের মধ্যে যৌক্তিক পার্থক্য থাকা খুবই প্রয়োজন। এবং আরেকটা প্রস্তাব ছিল আমাদের যে কর্পোরেট ডিভিডেন্ড আয়ের উপরে বিদ্যমান যে 20% করের হার পরিবর্তে এটা 10% কর নির্ধারণ, এবং ধরেন নন সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো আছে তাদের লভ্যাংশের উপরে ডাবল ট্যাক্সটা বিলুপ্ত করার জন্য আমরা প্রস্তাব করেছি। আর দেশের শিল্পের বিকাশ এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য কাঁচামাল এবং ক্যাপিটাল মেশিনারি আমদানি করার ক্ষেত্রে অগ্রিম কর বিলুপ্ত করার জন্য আমরা এই প্রস্তাব করেছি। রপ্তানি বহুমুখীকরণের জন্য ধরেন তৈরি পোশাক খাতের ন্যায় যেটা চামড়া শিল্প বলেন বা আমাদের ফার্মাসিউটিক্যাল বলেন, বা বিশেষ করে চামড়া শিল্প যে কর্পোরেট কর হ্রাস এবং এই যে বন্ড লাইসেন্সের প্রতি 3 বছরের জন্য নবায়ন করাটা প্রয়োজন। এই ধরনের যে আজকে যে R&D সাকসেস মডেল যেটা আছে সেটা যদি আমরা সর্বস্তরে বিভিন্ন সেক্টরকে অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে আমি মনে করি সেসব ধরনের সেক্টরগুলো আজকে আমাদেরকে RMG যেভাবে আমাদেরকে বিশ্বের মানচিত্রে নিয়ে মেড ইন বাংলাদেশ এই ব্র্যান্ডটা নিয়ে সেটা আমাদেরকে অন্যান্য সেক্টরে নিয়ে যেতে পারবে। এবং আপনার দেশব্যাপী যে লাইট ইঞ্জিনিয়ারিং আছে সেক্টর ক্লাস্টারগুলো আছে সেগুলো তৈরি করা এবং স্থানীয় আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড রাখা খুবই প্রয়োজন। এবং ফর এক্সাম্পল আপনার সিম্পল একটা উদাহরণ দেয়, ইলেকট্রিক ভেহিকল চার্জিং স্টেশন তৈরি করার জন্য যে প্রয়োজনীয় উপকরণ দেশীয়ভাবে উৎপাদনের জন্য মানে কর অব্যাহতি এগুলো রাখা প্রয়োজন। এছাড়া আরো অনেক প্রস্তাব আমরা দিয়েছি যেগুলো আমাদেরকে স্থানীয় শিল্পায়নকে শক্তিশালী করার জন্য খুবই জরুরিমূলক। এবং আরেকটা হলো যে আপনি না বললেন না, স্থানীয় বাজারে যে পাট পণ্য বিক্রয় মূসকতা রহিতকরণ এবং আরো 5 বছর পর্যন্ত এটাকে বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদে দীর্ঘস্থায়ী নীতির কথা বলছেন আপনারা জনাব রিজওয়ান রহমান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা বিরতি থেকে এসে বিজিএমই এর পক্ষ থেকেও দাবি দেওয়া করা হয়েছে এবং সেটি আমরা মোটা দাগে সবাই জানি। সেই ক্ষেত্রে আসলে কতটুকু যুক্তিসঙ্গত যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেটি বাজেটে কতটুকু সরকার রাখতে পারবে, কারণ সরকারেও তো রাজস্ব আদায়ের চাপ রয়েছে। যদি সব ব্যবসায়ীর এই কর ছাড় চায় তাহলে সরকার যাবে কোথায়? সেই সব প্রশ্নের উত্তর আমরা দর্শক খুঁজবো। তবে ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন রাজস্ব বাজেট। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের আয়োজন বাজেট সংলাপ। আচ্ছা, যে বিষয়ে কথা বলছি রাজস্ব বাজেট নিয়ে। রাজস্ব বাজেটে প্রতি বছরই দেখা যায় বড় অঙ্কের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু বছর শেষে তার পুরোটা আদায় হয় না। করোনা মহামারীর মধ্যে সেই বাস্তবতা আরো প্রকট হয়েছে। আমরা বিরতিতে যাবার আগে রিজওয়ান রহমানের কাছ থেকে শুনছিলাম ডিসিসি এর পক্ষ থেকে সরকারের কাছে দেয়া বাজেট প্রস্তাবনা। আমরা সরাসরি যেতে চাই জনাব ফারুক হাসান আপনার কাছে। বিজিএমই বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক চেম্বার এবং আপনাদের পক্ষ থেকে আপনারা সরকারের কাছে নানান রকমের কর ছাড় চেয়েছেন। আপনারা কি মনে করেন এই করোনার মধ্যে আপনাদের ব্যবসা টিকিয়ে রাখতে কোন কোন জায়গাতে একেবারে সরকার ছাড় না দিলেই নয়? আমি প্রথমে যেটা বলবো, আপনি দেখেন যে পোশাক শিল্প এমন একটা শিল্প, এটা আসলে আমরা এক্সপোর্টের সাথে জড়িত এবং আমাদের দেশের জন্য আসলে এক্সপোর্ট লেড গ্রোথ দরকার। এই গ্রোথটা দরকার বিকজ এই জন্যই যে আমরা যে রেভিনিউটা আনি এটা বাইরে থেকে বিদেশ থেকে আনি, এই রেভিনিউটা দেশের ইকোনমিতে এসে এটা জয়েন করার ফলে এটা সার্কুলার হতে থাকে। এবং সেই কারণে আমি সবসময় একটা জিনিস বলে আসছি এবং বলবো আমরা যে যেটা ইনিশিয়ালি আমাদের যে এইখানে ইনিশিয়ালি ট্যাক্সটা কম নিতে হবে, আমাদের যদি আরো ইনভেস্টমেন্ট করানো যায়, ইনভেস্টমেন্ট করলে সেটা যেটা হবে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এবং এখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমরা একদিকে যখন এক্সপোর্ট বাড়াবো, এক্সপোর্টে বাড়াতে পারলে একটা ফরেন কারেন্সি আসতে থাকবে, আসার মাধ্যমে কিন্তু লোকাল অনেক ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি হয় এবং এই ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু আবার গভর্নমেন্টের রেভিনিউ আসে এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। আর এটা এমন একটা
ইন্ডাস্ট্রি যেখানে আমরা নতুন ওয়ার্কফোর্স তৈরি করি এবং এটা মোর দেন 60% আমাদের এখানে মহিলারা কাজ করে, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট তৈরি হয়, ওমেন এমপ্লয়মেন্ট তৈরি হয়। আমরা যে বলেছি যে আমাদের ট্যাক্সের ব্যাপারে, বিকজ আমাদেরকে কম্পিটিটিভ থাকার জন্য, বিকজ আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো যে আমরা যে কোনো গার্মেন্টস তৈরি করতে দুটা বেসিক র মেটেরিয়ালস লাগে। একটা হলো কটন বেস গার্মেন্টস এর জন্য তুলা, আর একটা হলো ম্যানমেড ফাইবার বা নন কটনের জন্য আমাদের দরকার হয় পেট্রোকেমিক্যাল। দুটা কোনোটাই আমাদের দেশে তৈরি হয় না। সে কারণে আমাদের কম্পিটিটিভ থাকার জন্য আমাদের কিন্তু কিছু সুবিধা দরকার পড়ে, এবং সেই কারণে আমরা বিজনেস গুলা বাইরে থেকে যেন আনতে পারি। আমরা একটা বড় জায়গা দেখছি যে নন কটন গার্মেন্টস এর গ্রো করার একটা বড় সুযোগ আছে, যেখানে আমাদের মার্কেট শেয়ার less than 25%, কিন্তু গ্লোবালি এটা মার্কেট শেয়ার এখন 75%। তো সেই জায়গায় আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ইনভেস্টমেন্ট করেছি, আমরা ইন্ডাস্ট্রিতে, টেকনোলজিতে, মেশিনারিতে সব দিকে ইনভেস্টমেন্ট করেছি। এখন আমাদের কম্পিটিটিভ থাকার জন্য আমরা নন কটন গার্মেন্টসে যদি আমরা 10% ইনসেন্টিভ পাই, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবো। আর আমাদের যে ইনসেন্টিভটা যেটা আছে, সেখানে আবার 10% ইনকাম ট্যাক্স কাটা হয়, সেইটা যেন এটা জিরো করে দেওয়া হয়। এটা আমরা একটা জিনিস বলেছি। আরেকটা যেটা হলো যে আমরা সব এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ এর জন্যই একই ধরনের যেন ট্যাক্সের রেট থাকে, সেটা আমরা বলেছি যে একই রকমের ট্যাক্স থাকে, এবং আমাদের যেটা এখন ট্যাক্স আছে সেটার জন্য আগামী 5 বছরের জন্য সেটাকে ফিক্স করে দেওয়া। আমাদের একটা সোর্স ট্যাক্স আছে 0.50, সেটাকে 0.25 করে, যেটা 5 বছরের জন্য একটা করে ফেললে হয় কি, সেটা বিজনেসম্যানরা প্ল্যানিং করতে পারে এবং তারা ওটা ফিজিবিলিটি নিয়ে তারা আগাতে পারে। আর আমরা নতুন মার্কেটের ব্যাপারে আমরা বলেছি যে নতুন মার্কেটের ব্যাপারে আমাদের একটা ইনসেন্টিভ আছে, সেটাকে 1% বাড়িয়ে 5% করার জন্য। এবং এইটা আরেকটা এরিয়াতে আমরা যেটা বলেছি, শ্রমিকদের জন্য যে আমরা রেশনের ব্যবস্থা করা, অ্যাটলিস্ট চাল ডালটা যদি ব্যবস্থা করা যায়, এবং ট্রান্সপোর্টে আমাদের যদি আমাদের কিছু মহিলাদের জন্য যদি ট্রান্সপোর্ট ব্যবস্থা করা যায়, এই বাজেটে যদি এটা শুরু করা যায় যে ট্রান্সপোর্ট মহিলাদের জন্য বিআরটিসি বাস আছে, ওখানে যদি কিছু ফ্যাসিলিটিস তৈরি করা যায়। এবং যেহেতু হেলথ একটা ইস্যু, যদি আমরা দেখেছি যে গার্মেন্ট ফ্যাক্টরিতে আমরা যেভাবে করোনাকে আমরা হ্যান্ডেল করেছি, আমার মনে হয় যে হেলথ সেক্টরেও যদি শ্রমিকদের জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করে যদি হসপিটাল একটা প্রায়োরিটি থাকে, সেই সুযোগগুলো যদি রাখে, আমার মনে হয় যে আগামী বাজেটে সেই সুবিধাগুলো আনা যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান। আপনাদের আসলে যে দাবি দেওয়া সেটির তালিকাও বেশ বড়। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে একটু ফিরতে চাই। ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতি বছরই দাবি থাকে, এবং ব্যবসায়ীদের নিয়ে আসলে সরকার, কারণ ব্যবসায়ীদের কর থেকেই রাজস্ব আদায় হয়, পদ্মা মেট্রো রেলের মতো বড় বড় মেগা প্রকল্প তৈরি হচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে সরকারের যেই রাজস্বের লক্ষ্যমাত্রা, সেটি মিনিমাম একটি জায়গাও রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের সব ধরনের ছাড়ও সরকার দিতে পারে না। জনাব আব্দুল মজিদ, আপনিও নীতি নির্ধারণ পর্যায়ে ছিলেন, আপনিও এনবিআর এর চেয়ারম্যান হিসেবে ছিলেন। আপনি একটু বলবেন যে এই চেয়ারম্যান হিসেবে বা এই এনবিআর এর জন্য এই কাজটি করা কতটুকু কঠিন, এবং আপনি মনে করেন যে এই সমস্ত দাবি দেওয়াগুলো আপনি দুই চেম্বারের কাছ থেকে শুনলেন, এই বিসিসি এর দাবি দেওয়াগুলো এর মধ্যে চলে এসছে অনেকটাই, সেই ক্ষেত্রে আসলে কোন দাবিগুলো বেশি যৌক্তিক এবং কোনগুলো এর মধ্যে রাখা উচিত? অ্যাকচুয়ালি ঢাকা চেম্বার কিংবা বিজিএমএ ওনারা যে দাবিগুলো বলেছেন, ওনাদের দৃষ্টিতে কেন, আমি মনে করি অর্থনৈতিক দৃষ্টিতেও এগুলো অনেকটা যৌক্তিক, গ্রহণযোগ্য। কিন্তু কথাও ওইটাই যে যেমন উনি শ্রমিকদের সুবিধা, খাদ্য বা গাড়ির সুযোগ সুবিধা, এগুলো সবই যদি সরকারের কাছে দাবি করা হয়, সরকার কোত্থেকে এটা দেবে? সেই জন্যই আমি বলছি যে এখানে দায়িত্বগুলো, কাজগুলোকে একটু ভাগাভাগি করে নেওয়া দরকার। প্রাইভেট সেক্টর তার নিজস্ব কিছু টেক কেয়ার, তারা নিজেদের, তাদের একটা স্যাক্রিফাইস এখানে প্রয়োজন হবে। কর কমিয়ে দিয়ে স্যাক্রিফাইস কমানোর বিষয় না। আমি মনে করি সরকারের কাছে দাবি বা করি, যদি আমি না করি, যদি সরকারকে দিয়ে ওই কাজ করাতে হয়, তো তাহলে তো সরকারের আবার ওদিকে সাপোর্ট লাগবে, প্রয়োজন লাগবে। সেই কারণেই এটার দাবি দেওয়াগুলোর অবশ্যই সবগুলো যৌক্তিক, এটা তো মনে করি। কিন্তু এইটাকে যদি পুরোটাই সরকারের কাছ থেকে প্রত্যাশা করা হয়, তো তাহলে সরকার দিতে গেলেই তো সরকারের টান পড়ে যাবে। তো সেই জন্য কিছু কাজ আছে আমি মনে করি, যেটা আমি নিজে যদি করি, সাশ্রয়ী মূল্যে সেই সার্ভিসগুলো আমি দিতে পারি, করতে পারি। আর সরকারের কাছে পয়সা দিয়ে তারপরে সরকার সেইটা যদি করায়, কোনো কনসালট্যান্ট, কন্ট্রাক্টর
বা কোনো সরকারি সংস্থা দিয়ে যদি সেটা করায়, এটার কিন্তু 2-3 গুণ খরচ বেড়ে যায়। আমি এখন এই দৃষ্টিভঙ্গিতে থাকতে চাই যে প্রাইভেট সেক্টর তারা সরকারের কাছে যেসব অবকাঠামোগত যেসব সুযোগগুলো চাচ্ছেন, সেটা সবকিছু মাত্র যে শুধু করের হার কমিয়ে দিয়েই এটা সহজ হবে তা না, কিন্তু এগুলো বিনিয়োগের ক্ষেত্রেও একটা সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি বা এটা ওটা নেওয়ার ব্যাপার আছে। সেই জন্য এইরকম ধরনের একটা প্ল্যান হোক যে আমরা আমাদের থেকে, আমাদের বাজেট থেকে বা আমাদের থেকে আমরা এগুলো করবো, এখানে আপনি কোনো কিছু দাবি করবেন না বা ভ্যাট ট্যাক্স এগুলো নেবেন না বা ইত্যাদি। অর্থাৎ আমি নিজে একটা স্বয়ংবর গড়ে তোলার চেষ্টা করি, এই দাবিগুলো আর আপনার কাছে করবো না। আমাকে ওই দিকে আপনি সুযোগটা দেন যে আপনি ওই যে যেটা ঢাকা চেম্বার খুব সুন্দরভাবে বলেছে যে 1 বছরে ওনারা কর্পোরেট করের হার একবারে কমাতে বলছেন না, আস্তে আস্তে এটা তাই করতে হবে। এটা আসলে কয়েক মেয়াদি। আর একটা কথা খুব সুন্দর বলেছেন উত্তর সাহেব, বিষয়টা হচ্ছে ফারুক সাহেব বলেছেন, সেটা কারণটা হচ্ছে আপনি যে ইনসেনটিভ দেবেন বা যেটা দেবেন সেটা মিনিমাম 5 বছর স্থায়ী হওয়া উচিত। আমাদের কিন্তু বড় একটা প্রবলেম হচ্ছে যে আমরা প্রতি বছর চেঞ্জ করি। চেঞ্জ করলে হয় কি, দীর্ঘমেয়াদী নীতির অভাব, বিজনেসের ডিসিশন নিতে পারে না। তো সুতরাং অন্তত এটুকু করা হোক যে বেনিফিটটা দেওয়া হচ্ছে, যেটা চাওয়া হচ্ছে, যেমন আমরা বলছেন 0.5% থেকে কমিয়ে 2.5 করা, ওই যে 0.25 করা, এটা একটু ভালো করে ঘোষণা দিয়ে বলা উচিত যে এটা 5 বছর থাকবে। তাহলে ওনার ডিসিশন, কারণ আমার বিনিয়োগের ডিসিশন নেওয়ার ব্যাপারে সুবিধা থাকতে হবে। আমার ট্যারিফ রুল যদি আমি প্রতি বছরই চেঞ্জ করতে থাকি তাহলে উনি ইনডিসিশনে থাকবেন। সুতরাং এই জনাব আব্দুল মজিদ এই বিষয়টি নিয়ে আমরা দেখি ব্যবসায়ীরা প্রতি বছরই কথা বলেন, দীর্ঘমেয়াদী পড়বে না, সেটি আসলে কেন? আমি কনসিস্টিং এবং একটা কন্টিনিউইটি রাখার মতন যদি ফ্যাসিলিটিস গুলো ঘোষণা করি বা দেই, তাহলে এই প্রতি বছর একই দাবি করবার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, তো সুতরাং কর্পোরেট কর কমাতে হবে, এটা কমানো উচিত, এই কথাটা আমরা সকলেই সকলেই সাপোর্ট করেন। এনবিআর নিশ্চয়ই নিজেও কিন্তু সাপোর্ট করে। এনবিআর কে প্রতিপক্ষ ভাবলে হবে না, যে মনে হয় যে এনবিআর নিজে বোধহয় এটা চাপাই দিচ্ছে, করছে। এনবিআর আলাদা কোনো সত্তা নয়, এটা যে এনবিআর এই অর্থনীতিরই একটা অংশ, সরকারের পলিসি মেকারের একটা অংশ। সুতরাং তাকে সেইভাবে সাপোর্ট দিতে হবে, তাকে ওইভাবে বুঝতে হবে। আমি এনবিআর কে প্রো বিজনেস হতে বলছি এই কারণে, বা হতে হবে যে আমি যে দৃষ্টি নিচ্ছি, আমি রেভিনিউ শুধু চেয়ে বসে থাকলে তো হবে না, ওই রেভিনিউ সে দিতে পারবে কিনা। আমি খেজুর গাছের থেকে কিন্তু রস চাচ্ছি, কিন্তু খেজুর গাছের বেঁচে থাকার ব্যাপারে কিছু করছি না। ও খেজুর গাছের তলায় মানে পানি দেওয়া দরকার, ইত্যাদি দেওয়া দরকার, বাদুড়কে ঠেকানো দরকার যে এখানে নিপা ভাইরাস যেন না আসে। এই যে ব্যাপারগুলো, সেটা তো আমি করে থাকলে হবে না। তো সেই কারণেই জনাব আব্দুল মজিদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে আমরা প্রতি বছরই শুনি যে দীর্ঘমেয়াদী নীতির কথা বলা হয়, কিন্তু সেটি আসলে করা হয় না কেন? দীর্ঘমেয়াদী নীতি আমাদের কেন নেই? আমি তো এটাই বলছি, এটা অবশ্যই স্বীকার করতে হবে। সরকারের এই দৃষ্টিভঙ্গি অবশ্যই পাল্টাতে হবে, যে এরকম খুচরো করে 1 বছরের জন্য, আধা বছরের জন্য এইভাবে তাৎক্ষণিকভাবে এরকম না, ফ্যাসিলিটিস না, এটা সেটা একটা দীর্ঘমেয়াদী করে কনসিস্টেন্সি। আমাদের পলিসির 2টা প্রবলেম, একটা হচ্ছে কনসিস্টেন্সি থাকে না, আর একটা হচ্ছে কন্টিনিউইটি থাকে না। জনাব ডক্টর আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওখানে যে দেখা গেল যে আরেক জায়গায় চেঞ্জ করে দিলাম, এটা হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার কাছে আমরা আবারও ফিরবো। জনাব রেজওয়ান রহমান, আপনার কাছে ছোট করে একটু ফিরতে চাই। আমরা দেখি যে বর্তমান অবস্থার ইকোনমিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান তৈরি করা। এই বাজেটে কি করলে আপনি মনে করেন যে কর্মসংস্থান বাড়বে এবং বিনিয়োগ বাড়বে? কর্মসংস্থান তৈরি করার জন্য এবার আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এবার যে আমরা যে করোনা মহামারীর যে 1 বছর পার দিয়ে আসলাম, সেখানে আমাদের মূল যে লক্ষ্যটা হবে এবার রাজস্ব বোর্ডের, যে আমরা কর্মসংস্থান বৃদ্ধির জন্য এবং যেসব লোকরা চাকরি হারিয়েছেন তাদের জন্য তাদেরকে আমাদেরকে আবার ফিরিয়ে আনা, তাদেরকে রিহ্যাবিলিটেট করা, এটা হবে আমাদের মূল লক্ষ্য। এখন আমার কথা হচ্ছে যে আমরা কি ধরনের ইনসেন্টিভ কোন জায়গায় দিচ্ছি, যেগুলো একটু লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, বা যেসব জায়গায় আমাদের স্কিল লেবার দরকার, বা আমাদের যে রিস্কিলিং বা আপস্কিলিং এর কথা আমরা বলছি, একই সাথে আবার আরেকটা ধাক্কা আসছে আমাদের 4th শিল্প বিপ্লবের কথা, যেটা বিজিএমইএ ভালো করে এটা নিয়ে কাজ করছেন এবং দেখছেন জিনিসটা নিয়ে। আমার কথা হচ্ছে এইসব ধরনের ব্যবসা যেগুলো ধরেন আপনার শ্রম বান্ধব, মানে শ্রমিকদের বেশি এমপ্লয় করে, তাদেরকে বিশেষ করে ছাড় দেওয়া উচিত। একটা হলো যে আপনি যে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছেন,
আপনি সেসব ধরনের ইন্ডাস্ট্রিগুলোকে প্রায়োরিটাইজ করেন যেখানে আপনার কর্মসংস্থান তৈরি হয়। আমি কিছু না বললেই না, আমি দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে কর্মসংস্থান তৈরি হওয়ার সংখ্যা কম সেখানে আমরা ইনসেন্টিভ বেশি পাই। ফর এক্সাম্পল, আপনি যদি পুঁজিবাজারের কথা বলেন, আজকে পুঁজিবাজারে আপনি কালো টাকা ছাড় দিচ্ছেন, তো সেখানে কালো টাকার বিনিয়োগটা বাড়ছে, কিন্তু সেই পুঁজিবাজারে যখন বিনিয়োগ বাড়ে তখন কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় না। আমি বলবো বিশেষ করে এই সেক্টরে আমাদের এবার স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন এবং অবকাঠামো খাত বলেন, অঞ্চলগুলো সেখানে যদি আমরা স্থানীয় বিনিয়োগকারীদেরকে একটু উৎসাহিত করি, আমরা সবসময় বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু দেখা যায় যে স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত করার জন্য আমরা একইভাবে সেই সম্মান বা সে ধরনের ইনসেন্টিভ তাদেরকে দিচ্ছি না। তো এই জন্য এবারের বাজেট হওয়া উচিত কর্মসংস্থানকে লক্ষ্য করে, এবং আপনার এই কর্মসংস্থানকে বাড়ানোর জন্য আপনাকে স্থানীয় শিল্পায়নকে উৎসাহিত করতেই হবে, এটা কোনো বিকল্প নেই। এবং আপনি স্থানীয় লোকরা যতখানি, আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিএমএসএমই সেক্টরের কথা না বললেই না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা রিপোর্ট বলে যে প্রতি 10 জনের মধ্যে 7 জনের কর্মসংস্থান কিন্তু তৈরি করে এই এসএমই সেক্টর, এই সিএমএসএমই সেক্টর। তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি মহামারীতে যে আমরা কিন্তু ব্যাকস্টেপে চলে এসেছি। আমাদের লার্জ ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মিডিয়াম হয়ে গেছে স্মল হয়ে গেছে মাইক্রো হয়ে গেছে কটেজ, এন্ড কটেজ আনফরচুনেটলি হয়ে গেছে ইনফর্মাল, এন্ড ইনফর্মাল চলে এসেছে দারিদ্র্য সীমার নিচে। এদেরকে আপনাকে আবার ফিরিয়ে আনতে, পুনরায় জীবিত করতে হবে। আমরা একটা চিন্তা ভাবনা করছি যে এই বছর আমাদের চ্যালেঞ্জটা হবে যে টু সার্ভাইভ এন্ড দেন টু রিভাইভ এন্ড দেন টু থ্রাইভ। আপনাকে এদেরকে এখন পুনরায় জীবত করতে হবে, এবং সেই কারণে যে ধরনের নীতিমালার কথা আমি বেশি বলতে চাই না, এখানে আমাদের মাননীয় প্রাক্তন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলে দিয়েছেন যে আমাদেরকে লং টার্ম প্ল্যান করে এগুলো করতে হবে। 1 বছরের জন্য করলে 1 বছরের মধ্যে পুরো ব্যবসাটা কিন্তু আমরা ফুল ক্যালেন্ডার ইউজ করতে পারি না, সেখানে আমাদের একটা ব্যর্থতা থাকে। আমরা মনে করি যেটা মাননীয় প্রাক্তন চেয়ারম্যান বললেন, 5 বছরের প্ল্যান হোক, 10 বছরের প্ল্যান হোক। এবং আমরা কিন্তু একইভাবে যে ট্যাক্সের কথা বলেছি আপনাকে পর্যায়ক্রমে, আমরা 3 বছরের প্রস্তাব করেছি, যাতে করে আমাদের ব্যবসা করতে এবং প্ল্যানিং করতে খুবই সুবিধা হয় এবং পরিকল্পনাটা আরো। জি, জনাব রিজওয়ান রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট করে জনাব ফারুক হাসান আপনার কাছে ফিরতে চাই। যেমনটি রিজওয়ান রহমান বলছিলেন, ছোট ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী নীতির কথা। আপনারা যারা বড় ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে গার্মেন্ট খাতের ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরকে টিকিয়ে রাখতে আসলে কতটুকু দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন? প্রথমে যেটা আমরা রিপিট করছি এখানে যে জিনিসটা, যে আমাদের প্ল্যানিং গুলো এবং যে কোনো প্রস্তাবনা অ্যাটলিস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্স এর জন্য করতে পারলে খুবই ভালো, সেটা যেন হয়। আমি আরেকটা ব্যাপারে যেটা বলবো, যে আমাদের গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে ইনফ্রাস্ট্রাকচার এবং এই এরিয়াতে নতুন কোনো প্রজেক্ট না শুরু করে যে প্রজেক্টগুলো অলরেডি চলছে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করা দরকার। সেটার বেনিফিট গুলো আমরা যদি তাড়াতাড়ি নিতে পারি তাহলেই হবে ওটা। নাহলে হচ্ছে কি যে নতুন আরো প্রজেক্ট করতে যায়, সবগুলো প্রজেক্টে ফান্ড শর্টেজ হচ্ছে এবং সেই ফান্ড শর্টেজের জন্য প্রজেক্ট গুলো শেষ হচ্ছে না, সেটাতে লোকজনের কিন্তু কষ্ট হচ্ছে এবং আমাদের কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু আরো বেড়ে যাচ্ছে। আমাদের নতুন ইন্ডাস্ট্রি করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং যত ফেসিলিটিস গুলো আছে সেগুলো যেন আরো সিম্পলিফাই করা হয়, সো দ্যাট ইনভেস্টমেন্ট করতে পারে এখানে। এর মাধ্যমে কিন্তু এমপ্লয়মেন্ট করা দরকার। আমাদের প্রচুর এমপ্লয়মেন্ট করতে হবে, এমপ্লয়মেন্ট লোকাল ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং লোকাল ইন্ডাস্ট্রিকে সব ধরনের সাপোর্ট। আমি বারবারই বলছি, ইন্ডাস্ট্রি হলে যখন প্রোডাকশনে যাবে, গভর্নমেন্ট অটোমেটিক্যালি আগামীতে সেটার এগেনস্টে বিভিন্ন ধরনের ট্যাক্স বা রেভিনিউ পাবে। বাট ইন্ডাস্ট্রিটা করতে দেওয়ার জন্য বা বিজনেসটা শুরু করতে দেওয়ার জন্য তখন যেন কোনো ধরনের ট্যাক্স বা রেভিনিউ সেই সময় যেন চিন্তা না করা হয়, রাদার ইনভেস্টমেন্টটা করার সুযোগ করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম যে করোনা মহামারী যখন শুরু হলো, সেই সময়ে প্রচুর গার্মেন্টস কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, চাকরি তারা হারিয়েছিলেন। তারা কি আবার নতুন করে ফিরে আসছে? আমি এটা খুব স্ট্রংলি বলবো যে আমাদের এখানে ইনিশিয়ালি যখন আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছিল তখন বেশ কিছু শ্রমিকরা কাজ থেকে চলে গেছিল, তারা দেশে চলে গেছিল। বাট গ্র্যাজুয়ালি আমাদের সমস্ত শ্রমিকদেরকে আমরা কিন্তু কাজে নিয়েছি। কারণ আরেকটা যেটা সুবিধা হলো, আমি বারবার বলছি যে আমাদের এই শিল্পটা এমন একটা শিল্প যে আমাদের ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজে কিন্তু আবার অনেক এমপ্লয়মেন্ট তৈরি হয়ে যায় এবং আমাদের যতজন আনএমপ্লয় হয়েছিল ইনফ্যাক্ট আমরা কিন্তু তাদেরকে আবার রিএমপ্লয় করে ফেলেছি। এখন যেটা রেজওয়ান বলছিল যে আমাদেরকে
একটা এরিয়াতে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে, আমরাও সেটা করছি, যে আপস্কিলিং করা এবং রিস্কিলিং করা। তাহলে কিন্তু এই সুযোগটাতে কিন্তু একদিকে আমাদের এখানে তাদের এফিসিয়েন্সিও বাড়বে, প্রোডাক্টিভিটিও বাড়বে এবং অন্য ধরনের কাজ করতে পারবে। এর সাথে সাথে আমরা যে বিদেশে যে আমাদের কর্মীরা যাচ্ছে একেবারে আনস্কিল না হয়ে যখন স্কিল হিসাবে যাবে, তখন কিন্তু তারা বেটার কাজ পাবে, বেটার স্যালারি পাবে। সুতরাং সেই এরিয়াতে আমরা, আমাদের মনে হয় যে আপস্কিলিং এবং রিস্কিলিং, স্কিল ডেভেলপমেন্টে আরো আমাদের বাজেটে ইনভেস্টমেন্ট করা উচিত। সেই স্কিলে ইনভেস্টমেন্ট তো আপনাদেরও করা উচিত বেসরকারি খাত থেকে। আমরা অনেক করছি, আমরা নিজেরা করছি, আমাদের ইনোভেশন সেন্টার করেছি, আমাদের ট্রেনিং সেন্টার আছে অনেকগুলো, আমরা কিন্তু এই কাজগুলো করছি। যেটা একটু আগেও মোদির সাহেব বলছিল যে আমাদের নিজস্ব হসপিটাল আছে, আমাদের ক্লিনিক আছে, সব এরিয়াতে করছি। আমরা যেটা সবসময় বলি যে আমরা নিজেরা করছি, এর সাথে গভর্নমেন্টের সহযোগিতা পেলে এইটার সংখ্যাটা আমরা আরো বাড়াতে পারবো এবং এটা জয়েন্টলি আমরা আরো অনেকগুলো কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান। আপনার কাছ থেকে আরো নিশ্চয়ই অনেক কিছু শুনতে পারবো আমরা, এবং ব্যবসায়ী এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান, এই দুজনের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা শুনছিলাম। বিশেষ করে রাজস্ব আদায়ে কোথায় কোথায় আসলে সরকারের ঘাটতি রয়েছে, কোন কোন জায়গায় হাত দিতে হবে, কোন কোন জায়গায় ছাড় দিতে হবে ব্যবসায়ীদের, এবং সেই সব বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো দর্শক। তবে ছোট্ট আরেকটি বিরতির পর আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বাজেট সংলাপ। সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বাজেট সংলাপ। বাজেট চলে এসে দর্শক, এবং সেই বিষয়ে আমরা আসলে দুটো চেম্বারের পক্ষ থেকে দাবি দেওয়া শুনছিলাম। সঙ্গে আমাদের আরেকজন বিশেষজ্ঞ রয়েছেন, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান এনবিআর। বিরতিতে যাবার আগে দুজন ব্যবসায়ীর কাছ থেকে শুনছিলাম আসলে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে এই বাজেটে কি ধরনের নির্দেশনা তারা চান, সেই বিষয়ে আমরা জনাব আব্দুল মজিদ আপনার কাছে একটু ফিরতে চাই। ব্যবসায়ীরা যা বলছিলেন তা আসলেই কি সত্যিকার অর্থে সরকারের পক্ষে করা সম্ভব কতটুকু, এবং এটি করতে পারলে আসলেই বিনিয়োগ কর্মসংস্থান আপনার দৃষ্টিতে কতটুকু বাড়বে, আপনার মূল্যায়ন জানতে চাই। জি, এটা দাবিগুলো আমি আগেও বলেছি যৌক্তিক, এবং এটা ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে করতে হবে। কিন্তু একই সাথে এটা করার জন্য সরকারকে যে প্রণোদনা বা যে ট্যাক্স ইনসেন্টিভ যেটা দেওয়া হবে, তাহলে সেটার জন্য সরকারের রেভিনিউ কোত্থেকে আসবে সেই প্রশ্নটা সর্বাগ্রে সবার সামনে চলে আসছে। এখন এই দুটোর ভিতরে একটা ভাগাভাগি প্রয়োজন হবে। যেমন আমি একটা অন্যভাবে প্রসঙ্গক্রমেই বলতে পারি, সেটা হচ্ছে যে বিজিএমইএ বা আমাদের পোশাক খাতে দেখা যাচ্ছে যে প্রচুর বিদেশিরা আছে মিড লেভেলে, এবং তারা থাকেন, এবং প্রায় আমাদের হিসাবে দেখা যায় প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার রেমিটেন্স চলে যাচ্ছে বাইরে। এবং আমাদের আরো এনবিআর থেকে আরেকটা যে জিনিসটা দেখা যায়, যে এই যে বিদেশিরা আছেন তাদের হিসাব, তাদের সঠিক হিসাব, তাদের ট্যাক্স এখানে দেওয়ার ব্যাপারে এইটাই এনবিআর কুলিয়ে উঠতে পারছে না, মানে সকলকে দিতে পারছে না, দেখতে পাচ্ছে না, এ করতে পারছে। এখানে আমি মনে করি যে যদি সরকারের এই রেভিনিউ এর পরিস্থিতির যদি উন্নয়ন চাওয়া হয় বা এ করা হয়, তাহলে এইভাবে তাকে বিষয়টাকে এ করতে হবে। যে একটা হচ্ছে যে করোনার কারণে কিন্তু আমার দেশে বেকার বেড়ে যাচ্ছে, আমার দেশের হয়তো শিক্ষার কিছু দুর্বলতা আছে, সেই জন্য হয়তো ওই মিড লেভেলের ম্যানেজার বা অনেকের হয়তো নিয়োগ করা যাচ্ছে না, এটা ঠিক। কিন্তু অ্যাট দ্য সার্টেন টাইমে আমি মনে করি অন্তত দেশীয় স্বার্থে, দেশীয় এর স্বার্থে একটা জায়গায় একটা অবস্থান নিতে হবে। নিতে হলে অন্তত ওই যে রেভিনিউ যেটা চলে যাচ্ছে সেটা যদি আমার দেশে থাকে, এই বেতনটা যদি আমি আমার দেশের লোকের দিতে পারি, এই জন্য একটা পথঘাট বের করার ব্যাপারটা, এই ধরনের কিছু কিছু আত্ম উন্নয়নমূলক, স্বনির্ভরমূলক এই দায়িত্ব প্রস্তাব বিষয়াদি এদিকে আসতে হবে। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতিতে থাকলে সরকার কিন্তু ছাড় দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতিতে খুব কম সময় পাবো, একটু ছোট করে যদি সবাই বলেন। রেজওয়ান রহমান, শেষবারের মতো আপনার কাছেও ফিরতে চাই। আমরা দেখলাম যে বাজেটে যেটি হতে যাচ্ছে প্রায় 2 লাখ কোটি টাকার উপরে ঘাটতি থাকবে সরকারের। স্বাভাবিকভাবেই ঘাটতি মেটাতে সরকার কিন্তু দেশের অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ নেবে। ব্যাংকগুলো থেকে ঋণ নিলে বেসরকারি যারা আপনার ব্যবসায়ীরা রয়েছেন তাদের উপর কতটুকু বাড়তি চাপ তৈরি হয়? ব্যাংকগুলো থেকে ঋণ নিলে আমি প্রথমেই বলতে চাই যে বাড়তি চাপ যেটা তৈরি হয়, একটা কম্পিটিশন তৈরি হয় প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের মাধ্যমে। এতগুলো টাকা যদি ব্যাংক থেকে সরকার ঋণ নেয়, সরকারের প্রায়োরিটি সবসময় বেশি চলে আসে, অবভিয়াসলি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যখন এই যে ব্যবসায়ীদেরকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন, সেখানে যদি আপনি এই ঘাটতিটার মধ্যে যদি আপনি কোনো একটা ব্যবস্থা নিতে চান, সেখানে আপনাকে
ঘাটতিটা প্রথমেই আমি যেটা শুরুতে বলেছি আজকে, যে ঘাটতিটার কারণে হচ্ছে যে আমাদের কাছে মনে হয়, আমাদের ব্যবসায়িক মহলে অনেকেই আমরা মনে করি যে আপনার লক্ষ্যমাত্রাটা অযৌক্তিক, আপনি একটু কমিয়ে আনেন। আমরা দেখা যায় যে আপনি প্রতি বছর যখন বাজেটের টাকা খরচ করেন, আপনার অধিক শতাংশ খরচ হতে 10 মাস লাগে, বাকি 2 মাসে অনেক কিছু অবাস্তবায়িত থাকে বা দেখানোর জন্য অনেক কিছু খরচ দেখিয়ে দেয়। এইটাকে যদি আমরা যৌক্তিক লক্ষ্যমাত্রা নিয়ে আসি, তাহলে কিন্তু এই ঘাটতিটা আরো কমে আসবে এবং সরকারকে এখন বন্ডের মাধ্যমে, আপনাকে প্যারালাল ফাইন্যান্সিং এর মাধ্যমে ব্যাংক থেকে সরে আসতে হবে। ব্যাংকের উপরে এই প্রেশারটা ক্রিয়েট করলে ব্যাংক কত করবে? বেসরকারি খাতকে প্রোটেক্ট করতে হবে, আবার সরকারি খাতকে প্রোটেক্ট করতে হবে। জনাব রিজওয়ানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বেসরকারি খাতকে বাঁচানোর কথা বলছিলেন। জনাব ফারুক হাসান, শেষবারের মতো আপনার কাছে যাব। আপনি একটি বিশাল বড় চেম্বারকে নেতৃত্ব দিচ্ছেন, যেটি বেসরকারি খাতের অন্যতম বড় স্টেক হোল্ডার। আপনি বলবেন যে বেসরকারি খাতের উপরে আসলে কতটুকু বাড়তি চাপ পড়ে যখন সরকার ব্যাংক খাত থেকে বাড়তি ঋণ নেয়? আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হলো, আপনি জানেন যে আমাদের এখনো ব্যাংকের সুদ কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যখনই ব্যাংক থেকে সরকার যখনই এই টাকা নিবে, তখন কিন্তু ব্যাংকগুলো, আমি মনে করি যে ইন্টারেস্ট রেট তারা আরো কমানো উচিত, এবং সেটা আমি মনে করি যে এই বছরই আরো ইন্টারেস্ট রেটটা কমানো উচিত। সুতরাং সরকার যখনই ব্যাংক থেকে টাকা নিবে, তখনই কিন্তু সেই ইন্টারেস্ট রেটটা কমানোর সুযোগটা কমে যায়। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারের অন্যান্য অনেক জায়গা আছে যেখান থেকে কিন্তু তাদের যে শর্টফলটা আছে সেটা ইউজ করতে পারবে, বিকজ তাদের অনেক কর্পোরেশন আছে যেগুলোতে অনেক ফান্ড জমা করা আছে। তো আমি মনে করি খুব স্ট্রংলি যে ব্যাংক থেকে সেভাবে লোন না নিয়ে অন্যান্য যেগুলাতে তাদের ফান্ড আছে, সিকিউরিটি হিসাবে আছে, সেই টাকাগুলা কিন্তু সরকার ব্যবহার করতে পারে এবং ব্যাংকের উপরে যেন প্রেশারটা তৈরি না করে। আমরা প্রাইভেট সেক্টর থেকে, ব্যাংক থেকে আমরা যেগুলা লোন নিচ্ছি, এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিয়ে যদি আমরা লোন নিতে পারি, আমি মনে করি যে আরো ইনভেস্টমেন্ট হবে, এবং ইনভেস্টমেন্ট ছাড়া এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার কোনো সুযোগ নেই, এবং সেই জন্য ইনভেস্টমেন্ট দরকার, আরো ইনভেস্টমেন্ট দরকার। আমি বারবারই বলবো এটা। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান আপনাকে, অসংখ্য ধন্যবাদ জনাব রিজওয়ানুর রহমান আপনাকেও, জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ দর্শক, আপনারা এই এতক্ষণ পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী আসলে বাজেটের যে পুঙ্খানুপুঙ্খ রাজস্ব বিশ্লেষণ সেটি শুনছিলাম। আমাদের সঙ্গে তিনি অতিথি যুক্ত ছিলেন, এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যে রকম দাবি রয়েছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে কিন্তু যুক্তি রয়েছে সরকার আসলে অতিরিক্ত ছাড় দিলে পরে সেটি আসলে তারা কোথা থেকে সেই রাজস্ব লক্ষ্যমাত্রা মিট আপ করবে বা নির্ধারণ করবে, সব উত্তর পাওয়া যাবে দর্শক আগামী 3 জুন যখন অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণা করবেন। আশা করি সেই বাজেট ব্যবসায়ীদের কল্যাণে হবে, দেশের অর্থনীতি বেগবান হবে, বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান হবে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।